আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের পতন হয়েছে। শীর্ষ নেত্রী শেখ হাসিনা দেশের বাইরে। তার যারা আপনজন তাদের বক্তব্য হলো তিনি দেশকে বাঁচানোর জন্য, জনগণকে রক্ষা করার জন্য এবং রক্তপাত এড়ানোর জন্য, একটি শান্তিপূর্ণ মীমাংসার জন্য তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। আর প্রতিপক্ষের যারা রয়েছেন তাদের বক্তব্য হলো তিনি পালিয়েছেন এবং তার কোনো সাহস নেই। তিনি নিজেকে এতকাল একটি যাকে বলা হয় এই রঙ্গমঞ্চের সিংহী রূপে বা রঙ্গমঞ্চের বাঘিনী রূপে নিজেকে সাহসিনী, জেদি, রাগী অনেক কিছু তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। কিন্তু বাস্তবে যখন ছাত্রদের একটা সাধারণ আন্দোলন, সেই আন্দোলনে তিনি 1 মিনিট অপেক্ষা করতে পারলেন না, তিনি পালিয়ে গেলেন। তাকে নিয়ে ট্রল হচ্ছে, নানা রকম ট্রল হচ্ছে, পক্ষে বিপক্ষে ট্রল হচ্ছে। বিপক্ষের যারা ট্রল, যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটেছে, তার শাসনের অবসান ঘটেছে, ফলে বিপক্ষের ট্রলগুলো খুব শক্তিশালীভাবে বাংলাদেশে প্রদর্শিত হচ্ছে। সেখানে তাকে নিয়ে কার্টুন তৈরি করা হচ্ছে, তাকে নিয়ে গ্রাফিতি তৈরি করা হচ্ছে, তাকে নিয়ে গান রচনা করা হচ্ছে, নাচ বানানো হচ্ছে, আর কত কি। তো এই সকলের মধ্যে যে জিনিসগুলো ছাপিয়ে সকলের কাছে মোটামুটি একটা গ্রহণযোগ্যতা পেয়েছে, সেটি হলো আওয়ামী লীগের যারা লোকজন এই আওয়ামী লীগের পতনকে অনিবার্য করেছে। এবং এই যে আজকের যে জনরোষ, সেই ক্ষোভ বলেন, বিক্ষোভ বলেন, ঘৃণা বলেন, এই সকল কিছুর মূলে যে একটা গ্যাং, বিশাল একটা গ্যাংয়ের ভূমিকা ছিল। তো সেই গ্যাংয়ের যারা হোতা, তারা দুর্নীতি করেছেন, টাকা পাচার করেছেন, মানুষ হত্যা করেছেন, চাঁদাবাজি করেছেন, করেননি এমন কোনো কুকর্ম নেই। কিন্তু অবাক করার ব্যাপার হলো এই সকল কর্মের জন্য তাদের কোনো অনুশোচনা নেই। এটা আওয়ামী লীগেরই অনেক বুদ্ধিজীবী, অনেক লোক বলার চেষ্টা করছেন এবং তারা ক্ষমা প্রার্থনা তো দূরের কথা, তারা বরং মনে করছে যে তারা অতীতে যে 15টি বছর চালিয়েছে অত্যন্ত সুন্দরভাবে তারা দেশ চালিয়েছেন। সুশাসন ছিল, ন্যায় বিচার ছিল, গণতন্ত্র ছিল, বাক স্বাধীনতা ছিল, দেশে শান্তি ছিল, সমৃদ্ধি ছিল। আর যা কিনা এই বর্তমান সরকার এসে সব শেষ করে দিয়েছে। তো তারা অনুশোচনার পরিবর্তে উল্টোভাবে তাদের সেই কর্মকাণ্ড নিয়ে গর্ব অনুভব করছে এবং তারা আবার ফিরে এসে অতীতের মতোই সুন্দর করে আবার দেশ চালানোর জন্য স্বপ্ন দেখছে। আর তাদের এই মনোভাব, তাদের এই আচরণ, তাদের সেই কথাবার্তা, এগুলো শুনে প্রতিপক্ষ লোক সিসি করছে। আর নিজের পক্ষের যারা লোকজন রয়েছেন বাংলাদেশে, তারাও ঠিক প্রতিপক্ষের সিসিকে মোটামুটি মিনিমাইজ করার জন্য খুব ভদ্র ভাষায় বলার চেষ্টা করছেন যে এত বড় অপকর্ম করে আমাদের সবাইকে অথই সাগরে ডুবিয়ে দিয়ে কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিপদের মধ্যে ফেলে যিনি পালিয়ে গেলেন এবং তার দোসররা এখন বিদেশে গিয়ে অনেকটা জঙ্গি কায়দায়, অনেকটা ওসামা বিন লাদেনের কায়দায়, তারপর মোল্লা ওমরের কায়দায়, তালিবানি কায়দায় তারা এখন প্রেস রিলিজ দিচ্ছে, তারপর বিভিন্ন কথাবার্তা বলছে এবং তাদের মধ্যে অনুশোচনার কোনো তারা একেবারে সিটে ফোটাও দেখতে পাচ্ছেন না। এটা একটা কথার কথা হলো, এটা একটা কাজের কাজ হলো। আর এভাবে যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী, এসব নিয়ে আলোচনা হচ্ছে। এবং এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম মহানায়ক জনাব শহীদ তাজউদ্দিন আহমেদ সাহেবের পুত্র সোহেল তাজ, তিনিও এই সংক্রান্ত বিষয়ে বলেছেন। আরও অনেক রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আওয়ামী লীগের শুভার্থীও নয়, আবার শত্রুও নয়, তারাও কিন্তু এই কথাগুলো বলেছেন। এখন আমি যেটা বলতে চাই যে, বা প্রশ্ন করতে চাই, কেন আওয়ামী লীগ অনুশোচনা করছে না, কেন তারা ক্ষমা প্রার্থনা করছে না,
এই অনুশোচনা কি তাদের করা উচিত বা ক্ষমা কি তাদের প্রার্থনা করা উচিত? এটা নিয়ে মূলত আজকের এই আলোচনা খুব সংক্ষেপে করার চেষ্টা করব। আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, সেই ইতিহাস সবসময়টিতেই হলো দাম্ভিকতার ইতিহাস। যে যত ভয় দেখাতে পারে, যে যত লম্ফঝম্প করতে পারে, যে যত মিথ্যার বেশাদি গড়তে পারে, মূলত সব কিছুই তার অনুকূলে থাকে। এখানে আপনি নরম হলেন, ভদ্র হলেন, কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করেন, অমনি সেই লোকটি আপনার ঘাড়ের উপর চেপে বসবে এবং আপনার উদারতার কোনোই মূল্য এই সমাজ দেবে না। পশ্চিমা সমাজে কিন্তু সরি বললে সবাই মেনে নেয়, এমনকি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি তওবা করেন আপনি অনেক বড় বড় গুনাহ মাফ করে দেন, কিন্তু বাঙালি কখনোই সেই গুনাহ মাফ করে না। মাফ না করার কারণে কি হচ্ছে, আমাদের দেশে এই নিজের কুকর্মের জন্য অনুশোচনা করা, সরি বলা, এটা কখনোই এই কালচারটা গড়ে ওঠেনি। শুরুটা জামাত এবং শিবিরকে দিয়েই করি। আপনি দেখুন, এখন জামাতের আমির বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ, সব ক্ষেত্রেই তার বিচরণ, সবাই তাকে কাছে পেতে চাচ্ছেন, তার সঙ্গে কথা বলতে চাচ্ছেন, কথা শুনতে চাচ্ছেন। এবং তাকে নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে যে ৭১ সনে মুক্তিযুদ্ধের সময় জামাতের কর্মকাণ্ড নিয়ে আপনারা লজ্জিত কিনা, ক্ষমা চাইবেন কিনা, ওই সময় ভুল করেছেন কিনা, আপনি দেখুন সেই কথাগুলোর তিনি কি উত্তর দিচ্ছেন। ওনার উত্তরের মধ্যে, কাদের মোল্লার উত্তরের মধ্যে, মতিউর রহমান নিজামের উত্তরের মধ্যে কিংবা গোলাম আজম সাহেবের উত্তরের মধ্যে দেখেন কোনো মৌলিক পার্থক্য আছে কিনা। অর্থাৎ এখনো পর্যন্ত টিল টুডে তারা একবারও বলছে না যে ১৯৭১ সনের মুক্তিযুদ্ধের পূর্বে ইয়াহিয়া খানের সঙ্গে, টেক্কা খানের সঙ্গে তাদের যে সহযোগিতামূলক যে চুক্তি, তার প্রেক্ষিতে রাজাকার, আলবদর আর শামস বাহিনীর সাথে তাদের সম্পৃক্ততা, পাকিস্তানি আর্মি এবং এই তিনটি সহযোগী প্রতিষ্ঠান রাজাকার, আলবদর আর শামস, এদের যে কুকর্ম, এই কুকর্মের অংশীদার হিসেবে যে সকল মানবতা বিরোধী অপরাধ হয়েছে, এই অপরাধের জন্য তাদের বিচার হওয়া উচিত। দ্বিতীয়ত তারা অনুতপ্ত, তারা ক্ষমা প্রার্থী। এই সকল কথা জামাত এবং শিবিরের একটা লোক এখন পর্যন্ত কল্পনা করতে পারে না, বলতেই পারে না। এই কেন পারে না? এই বাঙালির এই স্বভাবের কারণে। এরপরে চিন্তা করুন আওয়ামী লীগের শাসন আমল, সেখানে ৭৪-এর দুর্ভিক্ষ হলো, বঙ্গবন্ধুর বাকশাল হলো, তারপর সকল সংবাদপত্র নিষিদ্ধ করে দেওয়া হলো, জাসদের হাজার হাজার মানুষকে খুন করা হলো, রক্ষী বাহিনীর অত্যাচার করা হলো। আওয়ামী লীগ এখনো পর্যন্ত স্বীকারই করে না যে এইগুলো অপকর্ম এবং এইগুলোর জন্যই মূলত বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের একটা গ্রাউন্ড এই কর্মের কারণে তৈরি হয়েছিল। টিল নাও সারা দুনিয়া বললেও আওয়ামী লীগের কোনো লোকজন ১৯৭৩ থেকে ৭৫-এর ১৫ই আগস্ট পর্যন্ত এই কর্মকাণ্ডগুলো স্বীকার করবে না। তারপর ধরুন সেনাবাহিনীর মধ্যে অনেকগুলো কু হয়েছে, ৭৫-এর ১৫ই আগস্ট থেকে শুরু করে একেবারে 1/11 পর্যন্ত ধরি, এর মধ্যে যেগুলো আমরা জেনেছি। এরপর বিডিআরের পিলখানা, সেনাবাহিনীর কোনো দায়িত্ববান কর্মকর্তা দায়িত্বে থেকে এ সকল বিষয় স্বীকার করেছেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারা বলেছেন যে আমাদের এখানে এই অব্যবস্থা কারণে, এই সামরিক ত্রুটির কারণে, এই কর্মকর্তাদের কারণে, ভুলের কারণে, ভ্রান্তির কারণে আমাদের সেনাবাহিনীতে এই বিদ্রোহগুলো হয়েছে। মোট এ যাবৎকালে এতটি বিদ্রোহ হয়েছে, এইভাবে দমন করা হয়েছে, এই কয়জনকে জেল দেওয়া হয়েছে, এই কয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে, এই কয়জনকে চাকরিচ্যুত করা হয়েছে, এবং আমরা উই আর সরি ফর দ্যাট, আমরা এই দক্ষতা অর্জন করতে পারিনি। ভারতীয় আর্মিতে, ইংল্যান্ডের আর্মিতে বা আমেরিকান আর্মিতে এই ধরনের ঘটনা কেন ঘটেনি, আমরা সেটা অনুসরণ করার জন্য চেষ্টা করছি। কল্পনা করতে পারেন এই ধরনের কোনো একটা কথা কোনো সেনাবাহিনী প্রধান বলবে বা এই তথ্যগুলো প্রচার করবে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কী কী অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছে? কেউ বলেনি। এরপর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জমানাতে রাজাকারদের পুনর্বাসন, জামাতের পুনর্বাসন,
বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন, আরও অনেক কিছু। বিএনপির কোনো লোকের কাছে কথা বললে তেলে বেগুনে সঙ্গে সঙ্গে তারা জ্বলে উঠবে, সরি বলা তো দূরের কথা। এরশাদের জমানাতে যেগুলো হয়েছে, স্বৈরাচার এরশাদ, তারপর সামরিক শাসক এরশাদ, তারপর আরও অনেক কিছু। এবং এই যে যত রকম ব্যাড কালচার, এই গুম খুন, অর্থনৈতিক দুর্নীতি, ডিজিএফআই এনএসআই ব্যবহার করে নির্বাচন করা, ফল তৈরি করা, যাকে তাকে ধরে এনে মন্ত্রী এমপি বানানো, এই যত অপকর্ম, এই সব শুরুটা হয়েছে এরশাদের আমল থেকে। গিয়ে দেখেন তো এরশাদের নিজের মুখ থেকে বা তার দলের যারা লোকজন আছে, কেউ কখনো এই কাজের জন্য অনুশোচনা প্রকাশ করেছে, সরি বলেছে বা অন্য কিছু বলেছে? না বলে বলতেছে যে সে পল্লী বন্ধু, বাংলাদেশের রূপকার, সেই দেশকে উন্নয়নের পথে নিয়ে গেছে, এই সকল কথাবার্তা সবাই বলেছেন। এরপরে বিএনপি জমানাতে আবার যখন ধরেন যেটা হলো, প্রথম জমানাতে কি হলো? অপারেশন ক্লিন হার্ট হলো। দ্বিতীয় জমানাতে কি হলো? হাওয়া ভবন হলো, খাম্বা হলো। অনেক দুর্বৃত্ত ব্যবসায়ীদের মধ্যে এবং ক্ষমতার যে বলয় তার কাছাকাছি থেকে অনেক দুর্বৃত্তের জন্ম হলো, অনেকগুলো নাম, এক একটা দানব। এখন পর্যন্ত কেউ কি তাদের ব্যাপারে কেউ কিছু বলেছে? বা বিএনপির যারা লোকজন আছে ইন্টারনালি, যাদের কারণে বিএনপি দুইবার ক্ষমতা হারিয়েছে, তাদের কাউকে নিষিদ্ধ করতে পেরেছে, সরি বলেছে, বা সেখান থেকে বের হয়ে আসার কোনো লক্ষণ আপনি কখনো দেখেছেন? আবার আওয়ামী লীগের যে পতন, সেটা 96 থেকে 2001 সনে কেন আওয়ামী লীগের পতন হলো? আওয়ামী লীগ কখনোই সেটা বলেনি। এই সব জায়গাতে যে ভুলগুলো তারা 96 থেকে এক জায়গাতে করেছে, সব জায়গাতে বঙ্গবন্ধু, সব জায়গাতে শেখ রাসেল, মানুষজন বঙ্গবন্ধু, শেখ রাসেল, শেখ কামাল, শেখ পরিবারের যন্ত্রণায় রীতিমতো অস্থির হয়ে পড়েছিল 96 থেকে 2001 সনে সেই শাসন আমলে। এরপর তাদের নানা রকম কুকর্ম, অসম্ভব রকম, যাকে বলা হয় দানবের মতো কতগুলো মানুষ তারা পয়দা করে ফেলেছিল সমাজে। মানুষ ভুলে গেছে, তারা কখনো ছড়ে বলেনি। 111-এর সময়, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে লোকগুলো সবচেয়ে বেশি কুকর্ম করেছে, সেনাবাহিনীর যে কর্মকর্তাগুলো, এখন তারা জাতিকে সবক দিচ্ছে, কেউ ছড়াই বলেনি। আপনি চিন্তা করেন, বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে ব্রিগেডিয়ার বাড়ি, জেনারেল আমিন, আরও অনেক কিছু কথাবার্তা। এখন তারা বলছে যে তাদের মতো সৎ, অনেস্ট, মানে ভালো মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। গেল তারা। মঈনুদ্দিন বলেন, ফখরুদ্দিন বলেন, জাস্টিস সিনহা বলেন, আপনি যদি এখন খায়রুল হক সাহেবের সাক্ষাৎকার আনেন, তারপর শেষে মানিক, বিচারপতি মানিকের আনেন, সবাই একই কথা, কোনো সরি বলা নাই। তো সেই দিক থেকে এখন জাহাঙ্গীর কবির নানক, তারপরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারপরে অন্য যে সকল নেতৃবৃন্দ যারা রয়েছেন এখন পলাতক অবস্থায়, তারা কি দেশে আছেন না দেশের বাইরে আছেন, যারা মাঝে মধ্যে বিবৃতি দিচ্ছেন, ইনক্লুডিং ছাত্রলীগের সাদ্দাম সহ, কেন তারা অনুশোচনা করবেন? কেন তারা সরি বলবেন? কেন তারা অতিমানব হওয়ার চেষ্টা করবেন? আমাদের কালচারে আমরা এই জিনিসগুলো কখনোই প্র্যাকটিস করিনি। আর এই জিনিসগুলো দ্বিতীয়বার কাউকে গ্রহণ করার আগে আমরা শর্ত দিইনি যে আগেরগুলোর কি হবে। জামাতকে যেমন আমরা এখন শর্ত দিচ্ছি না, জাতীয় পার্টিকে শর্ত দেইনি, বিএনপিকে শর্ত দেয়নি, আওয়ামী লীগকে অতীতকালে শর্ত দেয়নি যে তুমি এই যে বাকশাল করেছিলা, তোমার যে ভোট দেবো আগে বলো ইট ওয়াজ এ রং ডিসিশন। তো ফলে কি হচ্ছে, এই কালচারটা সামগ্রিকভাবে আমরা গড়ে না তোলা পর্যন্ত কেবলমাত্র ছাত্রলীগের কাছ থেকে, আওয়ামী লীগের কাছ থেকে যদি আশা করি, এটি ওরা কোনোদিন করবে না, কিন্তু মধ্যে থেকে আমরা সবাই কষ্ট পাব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।